বিভিন্ন ধরনের কার্ভের ইকুয়েশনগুলো হচ্ছিল এরিয়া পড়া থেকে। তো আগের দিন 9টা কার্ভের ইকুয়েশন হয়েছিল, আজকে 10 নম্বরে শুরু করব। এখনও কয়েকটা কার্ভ রয়েছে, বিভিন্ন ধরনের কার্ভের ইকুয়েশন এবং তাদের চিত্রগুলো যদি না জানি আমরা, তাহলে কিন্তু ছবিটা আঁকতে পারবো না। সেই জন্যে আরও কয়েক প্রকারের কার্ভ রয়েছে, তাদের চিত্রগুলো এবং ইকুয়েশনগুলো কেমন সেগুলো সম্বন্ধে আমাদের জানতেই হয়। তো 9টা হয়েছিল, আজকে 10 নম্বর দেখো ইলিপস শুরু করছি। উপবৃত্তের ইকুয়েশন এবং তার চিত্র কেমন। যদি উপবৃত্তের ইকুয়েশনটা এরকম হয় ইলিপসের, ধরো অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তোমরা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই যে চিত্রটা, এটা হচ্ছে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার উপবৃত্ত, তার সমীকরণ এবং তার চিত্রটা যেটা, যেখানে ও হচ্ছে উপবৃত্তের কেন্দ্র ও, যার স্থানাঙ্ক 0 0। যদি উপবৃত্তের কেন্দ্রটা আমার 0 0 বিন্দু থাকে, তাহলে উপবৃত্তের কেন্দ্রটা আর কি, যদি তোমার 0 0 বিন্দু থাকে, তাহলে মূল বিন্দু থাকেও, তাহলে উপবৃত্ত দেখতে এরকম হবে এবং ইকুয়েশন এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাবে। এবং এই শীর্ষটা হচ্ছে এ এবং এ ডাস্ট বিন্দুতে। এই যে এ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা এ ডাস্টকে বলা হয় তোমার পরাক্ষ, যার দৈর্ঘ্য হচ্ছে 2a, এবং বি ডাস্টকে বলা হয় উপাক্ষ, যার দৈর্ঘ্য হচ্ছে 2b। ঠিক আছে, এবং নাভি এখানে একটা থাকবে এস, এখানে একটা নাভি থাকবে এস ডাস্ট, দুটো নাভি, একটা এস এবং একটা এস ডাস্ট। তাহলে একটা নাভি এস, এ একটা নাভি হচ্ছে এস ডাস্ট, এই হচ্ছে বিষয়। দুটো শীর্ষ, একটা হচ্ছে এ এ ডাস্ট শীর্ষ, এ এবং এ ডাস্ট, এরা শীর্ষ, এ একটা শীর্ষ রয়েছে, এ একটা শীর্ষ, টোটালটা দৈর্ঘ্য হচ্ছে 2a, এটাকে বলা হয় পরাক্ষ। এ ডাস্টকে বলে পরাক্ষ, যার পরাক্ষটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এ ডাস্টকে বলে পরাক্ষ, এটা হচ্ছে পরাক্ষ যাহা এক্স অক্ষ বরাবর। পরাক্ষ যাহা এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। এ ডাস্ট বলে পরাক্ষ যাহা এক্স অক্ষ বরাবর। আর বিবি ডাস্ট এটা বলা হয় উপাক্ষ, যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আছে। হ্যাঁ, একই রকম ভাবে বিবি ডাস্টকে বলে উপাক্ষ, বিবি ডাস্ট এটাকে বলে উপাক্ষ ওয়াই অক্ষ বরাবর। বিবি ডাস্ট হচ্ছে উপাক্ষ, যেটা আমার ওয়াই অক্ষ বরাবর রয়েছে, ঠিক আছে। তাহলে কেন্দ্র যদি মূল বিন্দু 0 0 হয়ে যায়, পরাক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয়ে যায় এবং উপাক্ষ যদি ওয়াই অক্ষ বরাবর হয়ে যায়, এবং উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1 হয়ে যায়, যেখানে স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন বি স্কোয়ার, যেটা বড় সেটা এক্স এর তলায়, স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, স্কোয়ার বড় বি স্কোয়ার ছোট, যেটা বড় সেটা যদি এক্স স্কোয়ারের তলায় থাকে, তাহলে পরাক্ষ এক্স অক্ষ বরাবর এবং উপবৃত্তের চিত্রটা হয়ে যাবে এরকম। এটা হলো উপবৃত্ত। এবারে যদি যেটা বড় সেটা ধরো স্কোয়ার, যেটা বড় সেটা ধরো ওয়াই এর তলায় হয়ে গেল, তাহলে কিন্তু উপবৃত্তের চিত্রটা পাল্টে যাবে। তখন উপবৃত্তের চিত্রটা কিন্তু এরকম থাকবে না। সে কেসটা দেখাচ্ছি দেখো, তাহলে এর দুটো কেস দেখাচ্ছি দেখো। এটা 10 নম্বরের ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস দেখাচ্ছি দেখো। যদি এরকম দেখতে হয় এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে স্কোয়ার কেটে দেন বি স্কোয়ার, তো যেটা বড় স্কোয়ার তো বড়, সেটা কার তলে, ওয়াই এর তলে। একটু আগে কি দিলাম, যেটা বড় সেটা কিন্তু এক্স এর তলে। একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম সেটা ছিল এরকম, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ স্কোয়ার কেটে দেন বি স্কোয়ার। যেটা বড় সেটা যদি আমার এক্স স্কোয়ারের নিচে থাকে, যেটা বড় সেটা যদি আমার এক্স স্কোয়ারের নিচে থাকে, তাহলে তার ক্ষেত্রে চিত্রটা একটু আগে দেখলাম। কিন্তু এখানে যেটা বড় স্কোয়ার, যেটা বড় সেটা আমার ওয়াই স্কোয়ারের নিচে, যেটা বড় সেটা এক্স স্কোয়ারের নিচে। এবার যেটা বড় আছে সেটা কার তলায়, ওয়াই স্কোয়ারের নিচে।
যদি এই রকম ধরনের কোনো ইকুয়েশন চলে আসে যে যেটা বড় কনস্ট্যান্ট রাশিমালা সেটা আমার ওয়াই স্কোয়ারে নিচে, তাহলে কিন্তু চিত্র আমার পুরোপুরি পাল্টে যাবে। তখন কিন্তু আমার পরাক্ষটা ওয়াই অক্ষ বরাবর হয়ে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে আমার পরাক্ষটা কোন অক্ষ বরাবর হয়ে যাবে, ওয়াই অক্ষ বরাবর হয়ে যাবে, এবং তার চিত্রটা ঠিক দেখতে এরকম হয়ে যাবে। এর ক্ষেত্রে পরাক্ষটা তোমার এ ডাস্ট পরাক্ষ সেটা ওয়াই অক্ষ বরাবর হয়ে গেছে, বি বি ডাস্ট উপাক্ষ সেটা এক্স অক্ষ বরাবর হয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেটা বড় সেটা যদি এক্স স্কোয়ারের নিচে থাকে, তার ক্ষেত্রে ফিগারটা আগে যেটা আঁকলাম সেটা প্রথম কেসটা, এবং যেটা ছোট, যেটা ছোট সেটা যদি এক্স স্কোয়ারের নিচে থাকে, তারপরে বি স্কোয়ারটা ছোট, বি স্কোয়ারটা ছোট, সেটা যদি এক্স স্কোয়ার নিচে থাকে, তাহলে চিত্রটা ঘুরে যাবে। একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে যে কোন ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে কোন ধরনের চিত্রটা হবে। সেটা একটা বাস্তব এক্সাম্পল দিচ্ছি। ধরো স্কোয়ার বি স্কোয়ার না লিখে সরাসরি সংখ্যা লিখে দেখাচ্ছি। ধরো একটা ইকুয়েশন ইলিপসে দেওয়া আছে এরকম, এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 8 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 16, স্কোয়ারের মান 16, বি স্কোয়ারের মান কত 8। তাহলে যেটা বড় সেটা কার তলায় আছে, এক্স এর তলায়। তাহলে বড়টা যদি এক্স এর তলায় থাকে, নর্মাল ফিগার যেমন হয় সেটা, তাহলে এর ক্ষেত্রে চিত্রটা ডেফিনেটলি এরকম হয়ে যাবে। কেন্দ্র এক্স অক্ষ ওয়াই অক্ষ, এর ক্ষেত্রে চিত্রটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 8 ইকাল টু 1। তার ক্ষেত্রে অবশ্যই উপবৃত্তের চিত্রটা হবে এটা, কারণ যেটা বড় সেটা এক্স স্কোয়ার নিচে আছে, মানে বড় অক্ষ এক্স অক্ষ বরাবরই হয়ে গেল আমার। কিন্তু যদি ফিগারটা এরকম হয়, কিন্তু যদি ফিগারটা দেখতে এরকম উপবৃত্তের ইকুয়েশনটা দেখতে যদি এরকম হয়ে যায় যে এক্স স্কোয়ার বাই 5 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকাল টু 1, তাহলে যেটা বড় সেটা কার তলায় আছে, ওয়াই এর তলায় রয়েছে। দেখো 9 বড়, যেটা বড় কার তলায় রয়েছে, ওয়াই এর তলায়। যেটা বড় কার তলায় ছিল, এক্স এর। 16 আর 8 এটার মধ্যে বড় কোনটা, 16, যাতে যেটা বড় সেটা কার তলায় রয়েছে, এক্স স্কোয়ার তলায়, নর্মাল ফিগার। 5 এবং 9 কোনটা বড়, অবশ্যই ডেফিনেটলি 9 কার তলায় রয়েছে, ওয়াই স্কোয়ারের নিচে থাকলে, তাহলে ডেফিনেটলি এর ক্ষেত্রে চিত্রটা আমার পাল্টে যাবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে চিত্রটা ডেফিনেটলি কিন্তু আমার পরাক্ষটা ওয়াই অক্ষ বরাবর হয়ে গেল। এর ক্ষেত্রে কিন্তু আমার পরাক্ষটা কোন অক্ষ বরাবর হয়ে গেল, ওয়াই অক্ষ বরাবর হয়ে গেল। তাহলে এ স্কোয়ার এবং বি স্কোয়ার এই দুটো কনস্ট্যান্ট কিন্তু ভাইটাল, এই দুটোর উপর ডিপেন্ড করছে যে উপবৃত্তের চিত্রটা কোন অক্ষ বরাবর হবে পরাক্ষটা। ঠিক আছে, পরাক্ষ উপক্ষ দুটো রয়েছে, সেই পরাক্ষটা কোন অক্ষ বরাবর হবে সেটা ডিপেন্ডস অন স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার। কোনটা বড় কোনটা ছোট, যেটা বড় সেটা কার তলায় আছে দেখতে হবে, যেটা বড় সেটা যদি নর্মালি এক্স স্কোয়ারের তলায় থাকে তাহলে নর্মাল ফিগার, যেটা ছোট সেটা যদি নর্মাল এক্স স্কোয়ারের নিচে থাকে এবং ওয়াই স্কোয়ারের নিচে যদি বড় থাকে, তো তার ক্ষেত্রে ফিগারটা এটা। এগুলো যদি 11 হয়ে গেছে, তবুও অঙ্ক করতে গিয়ে চিত্রটা যদি ঠিকঠাক না আঁকতে পারো, অঙ্কটা ভুল রেজাল্ট আসবে, সেই জন্য আরও একবার বিস্তারিতভাবে মনে করে দিচ্ছে। এটা একটা বিষয় গেল। এবার সবসময় যে কেন্দ্রটা এরকম অরিজিন মূলবিন্দু থাকবে উপবৃত্তের, ঠিক আছে, উপবৃত্তের কেন্দ্রটা যে সবসময় মূলবিন্দু থাকবে এরকম কোনো নির্দিষ্ট নেই। যেমন প্যারাবোলার ক্ষেত্রে দেখেছো, অধিবৃত্তের ক্ষেত্রে দেখেছো, কেন্দ্র যদি আলফা বিটা বিন্দুতে হয়ে যায় তাহলে কি হবে, একই রকম ভাবে। ঠিক আছে, এর ক্ষেত্রে যদি শীর্ষটা, অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রে যেমন দেখেছো, শীর্ষ যদি আলফা বিটা বিন্দু না হয়, যে শীর্ষ যদি মূল বিন্দুতে হয় তার ক্ষেত্রে একরকম দেখতে হয়, শীর্ষ যদি আলফা বিটা বিন্দুতে যায় তার ক্ষেত্রে একরকম দেখতে হয়। এর ক্ষেত্রেও তাই, উপবৃত্তের কেন্দ্র, ওর যেমন শীর্ষটা চেঞ্জ হলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছিল, এর ক্ষেত্রেও যদি কেন্দ্রটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এর ক্ষেত্রে শীর্ষ না, এর ক্ষেত্রে কেন্দ্র যদি আলফা বিটা বিন্দুতে হয়ে যায়, তাহলে তার ইকুয়েশনটা কেমন হবে সেটাও একটা অন্তত পক্ষে দেখায়, যে ইলিপসের কেন্দ্রটা যদি আলফা বিটা বিন্দুতে হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে ফিগারটা দেখতে কেমন হবে।
এরকম জায়গায় মনে করো কেন্দ্রটা সি আলফা কমা বিটাটা রয়েছে। এখন এই সিতে যদি এই উপবৃত্তের কেন্দ্রটা হয়ে যায় তাহলে উপবৃত্তটা দেখতে কেমন হয়? তাহলে ডেফিনেটলি উপবৃত্তটা দেখতে এরকম হয়ে যাবে। সি আলফা বিটা এখানে রয়েছে কেন্দ্র, ঠিক আছে? এটা অরিজিন এক্স অক্ষ ওয়াই অক্ষ, কেন্দ্র সি আলফা বিটা রয়েছে, তাহলে উপবৃত্তের চিত্রটা দেখতে এরকম হয়ে যাবে। তখন এটা পরাক্ষ এ এ ড্যাস্ট, এটা পক্ষ বি বি ড্যাস্ট, ঠিক আছে? তাহলে ক্ষেত্রে পরাক্ষটা আমার এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, পক্ষটা ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল, এবং এর ইকুয়েশনটা তখন কি হবে? এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই স্কোয়ার। এর ক্ষেত্রে উপবৃত্তের ইকুয়েশন হবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ উপবৃত্তের কেন্দ্র যদি চেঞ্জ হয়ে যায়, কেন্দ্র যদি মূল বিন্দুতে না হয়ে হঠাৎ করে যদি আলফা বিটা বিন্দুতে উপবৃত্তের কেন্দ্রটা চলে যায়, তাহলে কিন্তু উপবৃত্ত দেখতে এরকম হয়ে যাবে। তখন পরাক্ষ কিন্তু এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে, উপাক্ষ কিন্তু ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে। এবং ইকুয়েশনটা যদি এরকম হয় এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে চিত্র পাল্টে যাবে। ক্লিয়ার? এবং এখানেও কিন্তু স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার বলেই আমার পরাক্ষ কিন্তু এক্স অক্ষ না হয় এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয়েছে, উপাক্ষ ওয়াই অক্ষ না হয়ে ওয়াই অক্ষের সঙ্গে প্যারালাল হয়েছে। এই হচ্ছে বিষয়। এটা গেল ইলিপস সংক্রান্ত বিষয়। এটা গেল 10 নম্বর পয়েন্ট। এবার 11 নম্বর আসছি, হাইপারবোলা পরাবৃত্ত। পরাবৃত্তের ক্ষেত্রে দুটো কেস দেখাবো। একটা কেস দেখো এরকম, যদি ইকুয়েশনটা এরকম হয় এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে কিন্তু প্লাস নয় মাইনাস। এর ক্ষেত্রে স্কোয়ার বড় বি স্কোয়ার বড় কে ছোট দেখার দরকার নেই। হাইপারবোলার ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট দেখার আমার দরকার নেই। স্কোয়ার বি স্কোয়ারের মধ্যে যে কেউ বড় হতে পারে, যে কেউ ছোট হতে পারে। মোট কথা মাঝখানে মাইনাস চিহ্ন যদি থাকে, তাহলে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, এর ক্ষেত্রে হাইপারবোলার ক্ষেত্রে চিত্রটা কেমন হবে? এর ক্ষেত্রে চিত্রটা এরকম দেখাবে। হাইপারবোলার ক্ষেত্রে চিত্রটা ঠিক এরকম, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু কেন্দ্র, এটা শীর্ষ এ একটা শীর্ষ, এ একটা শীর্ষ বি বি ডাস্ট, ঠিক আছে? এদিকে একটা ফিগার, এদিকে একটা ফিগার। এর ক্ষেত্রে এ ডাস্টকে বলা হবে, এ ডাস্টকে বলে তির্যক অক্ষ, বি বি ডাস্টকে বলে অনুবন্ধী অক্ষ। এর ক্ষেত্রে নামটা আলাদা। এ ডাস্ট এটাকে বলে তির্যক অক্ষ, এ ডাস্ট এই যে এ ডাস্ট এগুলো তির্যক অক্ষ, অ্যান্ড বি এখানে বি ডাস্ট এটা বলে অনুবন্ধী অক্ষ। তির্যক অক্ষ অনুবন্ধী অক্ষ যে জায়গায় মিট করে সেটা হচ্ছে কেন্দ্র মূলবিন্দু। তাহলে এই পরাবৃত্তের কেন্দ্রটা কিন্তু আমার মূলবিন্দুতে রয়েছে, শীর্ষ এ ডাস্ট বি বি ডাস্ট, হ্যাঁ? এ ডাস্ট বলা হয় তির্যক অক্ষ, আর বি বি ডাস্ট বলা হয় অনুবন্ধী অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এবং নাভি যত রয়েছে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, যেমনভাবে থাকে। এখানে একটা নাভি থাকবে এস, এখানে একটা নাভি থাকবে এস ডাস্ট। তো এটা গেল সিম্পল একটা হাইপারবোলা বা পরাবৃত্তের চিত্র, যার ক্ষেত্রে ইকুয়েশন এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হাইপারবোলা একটা কেস গেল। হাইপারবোলার আর একটা কেস হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, যেখান থেকে অঙ্কটা সাধারণত আসে, সেটা হচ্ছে সমপরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। সেই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার চিত্রটা বলে দিচ্ছি এবং ইকুয়েশনটা বলছি।
রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বাংলা বলে সমপরাবৃত্ত, ঠিক আছে। হাইপারবোলার নর্মাল ইকুয়েশন কি ছিল আমাদের? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হাইপারবোলার নর্মাল ইকুয়েশন। এখন যদি কোনো একটা হাইপারবোলাকে সমপরাবৃত্ত, কোনো একটাকে পরাবৃত্তকে সমপরাবৃত্ত বলা হবে যদি তার তির্যক অক্ষের দৈর্ঘ্য এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য সমান হয়। তাহলে তির্যক অক্ষ 2a, অনুবন্ধী অক্ষ হচ্ছে 2b, দিস ইমপ্লাইং a ইকুয়াল টু p। অর্থাৎ হাইপারবোলার ক্ষেত্রে তির্যক অক্ষ এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, দ্যাট মিনস ইফ a ইকুয়াল টু b হয়ে যায়, হাইপারবোলার ক্ষেত্রে তির্যক অক্ষ এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য অর্থাৎ 2a সমান 2b যদি হয়ে যায়, দ্যাট মিনস a ইকুয়াল টু b যদি হয়ে যায়, তাহলে হাইপারবোলার যে ইকুয়েশন সেই ইকুয়েশনটায় a ইকুয়াল টু b বসালে যে ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে আসবে সেই ইকুয়েশনটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন অর্থাৎ সমপরাবৃত্তের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে a ইকুয়াল টু b বসালে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে সমপরাবৃত্তের ইকুয়েশন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু স্কোয়ার, এইটার একটা মডিফাইড ফর্ম, অথবা এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার কনস্ট্যান্ট। এটা এই দুটি একত্রে বলা হয় সমপরাবৃত্তের ইকুয়েশন, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে দুটো ইকুয়েশন সমপরাবৃত্তকে রিপ্রেজেন্টস করে, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, এটাও হতে পারে সমপরাবৃত্ত, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার কি মডিফাইড ফর্মে লেখা যায়, একটু ক্যালকুলেশন করে এই ফর্মটা ঠিক আনা যাবে, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এরকম যদি ফর্ম থাকে তাহলেও কিন্তু আমার সেটা সমপরাবৃত্ত ফর্মটা নেবে। তাহলে পরাবৃত্ত ইকুয়েশনে যদি a ইকুয়াল টু b বসায়, অর্থাৎ তির্যক অক্ষের দৈর্ঘ্য এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তখন সেটা সমপরাবৃত্ত। এবং তার ক্ষেত্রে চিত্রটা কেমন হবে? সমপরাবৃত্তের ক্ষেত্রে চিত্রটা ঠিক এরকম হয়ে যাবে। এটা হলো সমপরাবৃত্তের চিত্র। এক্স অক্ষ ওয়াই অক্ষ তোমরা দেখতে পাচ্ছ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এ একটা ফিগার, এ একটা ফিগার, এই দুটো ফিগার মিলে কিন্তু এটা আমার একটা সমপরাবৃত্তের ইকুয়েশনকে রিপ্রেজেন্টস করছে। দিস ফিগার্স রিপ্রেজেন্টস রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ সমপরাবৃত্ত যার ইকুয়েশন হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু স্কোয়ার, ঠিক আছে। কোথাও কোথাও দেখবে এরকম দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স, বা ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স, বা ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স। এটা কিসের ইকুয়েশন? এফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স বা ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স, কোন গুণ করে দাও, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে? এক্স ওয়াই ইকুয়াল টু 1 হয়ে গেল। এক্স ওয়াই ইকুয়াল টু 1 হয়ে গেলে কার সঙ্গে তুলনা করা যায়? এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ারের সঙ্গে কম্পেয়ার করা যায়। এক্স ওয়াই ইকুয়াল টু 1 হয়ে গেলে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার তার সঙ্গে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে। তাহলে এফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স এই ধরনের যদি ইকুয়েশন তোমার কোশ্চেনের মধ্যে থাকে তখন তুমি বুঝে নেবে যে এটা সমপরাবৃত্ত হতে আছে। তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু 1 যে এফ এক্স ইকুয়াল টু 1 মানে ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স, ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স মানে এক্স ওয়াই ইকুয়াল টু 1, এক্স ওয়াই ইকুয়াল টু 1 মানে কি এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এই ফর্মে চলে এলো। এক্স ওয়াই টু সি স্কোয়ার মানে কি সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত মানে কি তার চিত্রটা যেটা। এবার যে যে পয়েন্ট বলবে সেই সেই পয়েন্ট অনুযায়ী আমরা এরিয়াটা বার করতে পারবো। এটা হলো সমপরাবৃত্ত। নেক্সট রয়েছে আরো দুটো আছে এক্সট্রা দেখাচ্ছি, 12 নম্বরে দেখো। যদি ইকুয়েশনটা দেখতে এরকম হয়, মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে। কি বললাম? যদি ইকুয়েশনটা দেখতে হয় মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়াল টু 1, এর ক্ষেত্রে ফিগারটা কেমন হবে? ইকুয়েশন এরকম মড এক্স প্লাস মড ইকুয়াল টু 1, তার ক্ষেত্রে ফিগারটা তুমি মনে রাখবে, এটা যদি হয় অরিজিন, এটা যদি হয় এক্স অ্যাক্সিস, এটা যদি হয় ওয়াই অ্যাক্সিস, ফিগারটা ঠিক দেখতে এরকম হয়ে যাবে। দিস ফিগার্স রিপ্রেজেন্টস মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়াল টু 1। ফিগার ইকুয়েশনের সঙ্গে ফিগার অবশ্যই মনে রাখতে হবে, মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়াল টু 1। যদি এক্স ওয়াই ওয়াই পজিটিভ হয়ে যায় তাহলে কিন্তু এই ইকুয়েশনটা, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হলে এটা একরকম, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে, অর্থাৎ এখান থেকে মোট 4টি ইকুয়েশন আসবে, দুটি পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, এরকম করতে করতে বা দুটোই নেগেটিভ ইত্যাদি ইত্যাদি করতে করতে মোট 4টি ইকুয়েশন আসবে এই জায়গা থেকে। সেই 4টি ইকুয়েশন হচ্ছে এটা টোটাল ফিগারটা। তাহলে মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়াল টু 1 টোটাল ফিগারটা রিপ্রেজেন্টস দিস, ঠিক আছে। এটা হলো মড এক্স প্লাস মড ওয়াই ইকুয়াল টু 1, এটা মনে রাখতে হবে। লাস্ট অফ অল আর একটা বলবো, সেটা হচ্ছে 13 নম্বরটা।
এক্সপোনেনশিয়াল ফাংশন ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স। কি বললাম? ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স এর ব্যাপারটা কেমন, তার ফিগারটা ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স এর জাস্ট ফিগারটা মনে রাখবে, তাহলেই হবে যে এর ফিগারটা কেমন হয়। যেমন মড এক্স প্লাস মড ইকুয়াল টু ওয়ান, ফিগারটা এটা মনে রাখলে একই রকমভাবে যদি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স থাকে তার ফিগারটা কেমন দেখতে হবে জাস্ট একটু দেখে নাও। এটা হলো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর চিত্র, ঠিক আছে? অরিজিন এক্স অক্ষ ওয়াই অক্ষ, এদিক থেকে ইনফাইনাইট দিকটা আসছে, আস্তে আস্তে বাড়তে 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 এদিকে অসীম পর্যন্ত চলে যাচ্ছে। এটাকে বলা হয় ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর চিত্র। ক্লিয়ার? তাহলে মড এক্স প্লাস মড ইকুয়াল টু ওয়ান, তার ফিগারটা দেখলাম। ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তার ফিগারটাও দেখলাম। এবারে মোটামুটি যদি কোনো কার্ভ, বক্র বা কোনো একটা সমীকরণ অপরিচিত সমীকরণ হয়, সরলরেখা নয়, এই ধরনের যে কটা কার্ভ বললাম এই ধরনের মধ্যে নয়, হঠাৎ একটা অপরিচিত একটা ধরো ইকুয়েশন দিয়ে দিয়েছে, মনে করে এরকম দেখাচ্ছি। মনে করো যদি এরকম দেয় যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, মনে করো 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6 ধরো, মানে এটা দেখি বুঝতে হচ্ছে সরলরেখা। তো 2x প্লাস 3y ইকুয়াল টু 6 এই ধরনের যদি সমীকরণ দেওয়া থাকে তুমি বুঝতেই পারছো এটা সরলরেখা। তো এটাকে সবসময় x বাই প্লাস y বাই b ইকুয়াল টু 1 নিয়ে চলো, 6 দিয়ে ভাগ করলে তাহলে x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়াল টু 1, পরিচিত। এটা সরলরেখা সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এই ফর্মে চলে আসছে। মানে এর চিত্র অলরেডি আমরা জানি এভাবে যে x বাই প্লাস y বাই b, এটা যদি অরিজিন, এটা যদি x অক্ষ, এটা যদি y অক্ষ, তাহলে এরকম চিত্রটা হবে। এই পয়েন্টটা হচ্ছে 3 0 আর এটা 2, মানে এটা হচ্ছে 0 2। তাহলে এই সমীকরণটা হচ্ছে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। এটা তাহলে এটা আমাদের পরিচিত চিত্র, সেই জন্য এটা আঁকতে অসুবিধা হলো না। কিন্তু ইকুয়েশনটা যদি এরকম এত সিম্পল না হয়, একটু অন্যরকম ভাবে হয়, ধরো এরকম ইকুয়েশনটা দেওয়া আছে, y ইকুয়াল টু এক্স কিউব দেওয়া আছে, সাপোজ y ইকুয়াল টু এক্স কিউব। ডেফিনেটলি পরিচিত নয় কার্ভটা। আগেটা যেমন পরিচিত ছিল, ফট করে এঁকে দিলাম যেটা এরকম এক্স বাই, কিন্তু একে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব একে তুমি কি করে আঁকবে? ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের চিত্র তো আমাদের জানা নেই, বা আমি বলিনি যে কটাই যে 13খানা বললাম একটু আগে, বিভিন্ন ধরনের 13টা ইকুয়েশন বললাম, তার বিভিন্ন রকম চিত্র বললাম, এবং তার অনুষঙ্গিক আরও রেসপেক্টে বলতে গিয়ে সাইডে আরও দু একটা জিনিস বললাম। তো তার মধ্যে ডেফিনেটলি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব আর নেই। তাহলে একে যেটা আমার পরিচিত, যে গ্রাফটা আমার পরিচিত নয়, তার চিত্র আঁকতে গেলে আমাকে মাধ্যমিক লেভেলে যেমন গ্রাফ এঁকেছো বিভিন্ন পয়েন্ট বসিয়ে বসে, সেরকম গ্রাফ এঁকে এঁকে তোমাকে টেস্ট করতে হবে। প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ তুমি নর্মালি এঁকে নিলে, নর্মালি তুমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে নিলে। এবারে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান কত হবে দেখে নেবে। মনে করো এক্স এর মান 0, এক্স এর মান 0 নিলে তাহলে ওয়াই এর মান 0, মানে একটা পয়েন্ট পেলাম। যেখানে পয়েন্ট পেলাম সেখানটা আমি একটু মোটা করে পয়েন্ট বসিয়ে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু 0 হলো ওয়াই ইকুয়াল টু 0, একটা পয়েন্ট বসাও। তাহলে যখন এক্স ইকুয়াল টু 0 পেলাম তখন ওয়াই ইকুয়াল টু 0 পেলাম। এবার এক্স ইকুয়াল টু 1 বসাও, এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে ওয়াই এর মান কত হবে? অবশ্যই 1। তাহলে 1 1 বিন্দুটা কোথায়? এখানে মনে করো 1, এখানে মনে করো 1 1 1 বিন্দু, এটা একটা পয়েন্ট পেলাম। তাহলে এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0, সেখানে আমি সার্কেল করেছি। এক্স ইকুয়াল টু 1 নিলে ওয়াই ইকুয়াল টু 1, সেটা আমি পয়েন্ট করলাম। এবার মনে করো 2, এক্স ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে ওয়াই এর মান কত? 2 কিউব, মানে 8 হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু 8, 2 8 বিন্দু কোথায়? এটা যদি 1 হয় তাহলে 2 এই জায়গায়, 8 কোথায়? এরকম জায়গায়, এরকম জায়গায় 2 8। তাহলে 0 0 1 1 2 8 হলো। এবারে যদি আমি 3 বসাই, এক্স ইকুয়াল টু 3, তাহলে কত? ওয়াই এর মান কত হবে? 27। এক্স ইকুয়াল টু 3 হলে কত? ওয়াই এর মান 27। তাহলে 3 কোথায়? এই জায়গায়। 27 কোথায়? আরও এই জায়গায়। তাহলে 3 27 বিন্দুটা কোথায়? এই জায়গায়। ঠিক আছে? তাহলে এবার যদি নেগেটিভ পয়েন্ট নিই, যদি এক্স ইকুয়াল টু -1 নিই, তাহলে এক্স ইকুয়াল টু -1 নিলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? -1 হবে।
তাহলে মাইনাস ওয়ান বিন্দুটা কোথায়? এক্সেল ধরো -1 নিলাম, এক্সেল তাহলে ওয়াই ইকুয়াল টু কত? -1। তাহলে -1 মানে কোন দিকে? এদিকে -1, এদিকে -1 মানে -1 এই দিকটায় হবে পয়েন্টটা। হলো -1 এই দিকটা যায় -1 -2 -8, তাহলে এটা -2 -8 এই জায়গায় হবে। ক্লিয়ার? তাহলে চিত্রটা কেমন দেখতে হচ্ছে দেখো। ডেফিনেটলি চিত্রটা ঠিক এভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যখন কোনো কার্ভের ইকুয়েশন তোমার অপরিচিত হবে তার ক্ষেত্রে কিন্তু এরকম আমি পয়েন্ট বসিয়ে বসিয়ে আমি চিত্রটা এঁকে নেবো। এক্ষেত্রে আমি পয়েন্ট বসিয়ে বসিয়ে অলরেডি ফিগারটা আমি এঁকে নিতে পারলাম, মোটামুটি একটা রাফলি ফিগার, একদম পুরোপুরি এক্সাক্ট ফিগার হতে হবে, একটা রাফ ফিগার। এরিয়ার অঙ্কেই বলা আছে তোমাকে একটা রাফ ফিগার অঙ্কন করতে হবে। রাফ ফিগার অঙ্কন না করলে অঙ্কটা পরিপূর্ণ তোমার আসবে না। সেটা একটা রাফ ফিগার মোটামুটি হলে হবে। আমার পয়েন্টগুলো 0 0 এই পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে হবে। এবার যে পয়েন্টে যে অক্ষের সাহায্যে আমার এরিয়া নির্ণয় করতে পারবে সেই অক্ষের সাহায্যে আমি এরিয়াটা নির্ণয় করে দেবো। তাহলে যদি আমার পরিচিত কার্ভ হয়, পরিচিত কার্ভের সমস্ত চিত্র আমি দেখিয়ে দিচ্ছি, ফট করে চিত্রটা এঁকে দেবে। যদি অপরিচিত কার্ভ হয়, যেমন ওয়াই ইকুয়াল টু এক্স কিউ, অপরিচিত কার্ভ, অপরিচিত কার্ভের ক্ষেত্রে চিত্র কীভাবে এক্স ওয়ার বিভিন্ন মান নিয়ে টেস্ট করবে, পয়েন্টগুলো করবে, পয়েন্টগুলো অ্যাড করে দেবে, ব্যাস তাহলে আমার সমস্ত কার্ভের চিত্র চলে আসবে। এবার আসছে একে একে অঙ্কের দিকে দেখে নাও। অঙ্ক দেখো, প্রশ্ন বলো 17, MCQ 1 নম্বরটা। 2x - 3y = 0 সরলরেখা, লিখছি অঙ্কটা। বলছে 2x - 3y = 0 সরলরেখা, তারপর দেওয়া আছে এক্স অক্ষ, এক্স অ্যাক্সিস দেওয়া আছে, আর বলেছে এবং x = 3 এবং x = 5। টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু 0 সরলরেখা, এক্স অক্ষ, x = 3, x = 5 কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়। সমস্ত কিছু ডিটেলস তোমার দিয়ে দেবে। 2x - 3y = 0 সরলরেখার সমীকরণ বলে দিয়েছে, একটা সরলরেখা, সেটা দেখতে কেমন? 2x - 3y = 0 সরলরেখা বলে দিয়েছে। কোন অক্ষ? এক্স অক্ষ, সেটা বলে দিয়েছে। পয়েন্টগুলো বলে দিয়েছে x = 3 এবং x = 5। এদের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল তোমায় নির্ণয় করতে হবে। তো প্রথমেই সরলরেখার চিত্রটা তুমি আঁকবো, দেখো। টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইং 3y = 2x, তাহলে y = 2/3x। y = 2/3x মানে কি ধরনের সরলরেখা? y = mx এর সঙ্গে কম্পেয়ার করবো। আমরা বলেছিলাম y = mx এক ধরনের সরলরেখা, যেটা মূলবিন্দুগামী সরলরেখা। কি? y = mx বলেছিলাম প্রথম ক্লাস বলেছিলাম y = mx সরলরেখাটা দেখতে কেমন, মানে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এটা y = 2/3x মানে m এর মান 2/3, তাহলে y = mx এই সরলরেখার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে তার চিত্রটা কেমন হয়? চিত্রটা প্রথম আঁকছি, দেখে নাও। অরিজিন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস সব অঙ্কের ক্ষেত্রে আঁকতে হবে, সেটাই করলাম। অরিজিন করলাম, এক্স অ্যাক্সিস করলাম, ওয়াই অ্যাক্সিস করলাম। y = 2/3x, ডেফিনেটলি এটা আমার মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা আমি এঁকে নিচ্ছি। y = 2/3x, এটা হলো y = 2/3x সরলরেখাটা, y = 2/3x সরলরেখাটা চলে গেল, ঠিক আছে। এটা গেল y = 2/3x সরলরেখা। আর কি বলেছে? এক্স অ্যাক্সিস তো আঁকাই রয়েছে। সরলরেখা, এক্স অক্ষ, সরলরেখা, এটা হচ্ছে এক্স অক্ষ। তারপরে কি বলেছে? x = 3, x = 3 পয়েন্ট কোনটা? এটা যদি 0 হয়, x = 3 পয়েন্ট মনে করে এই জায়গায় x = 3 পয়েন্ট। তারপর কি? x = 5 পয়েন্ট মনে করে এটা x = 5 পয়েন্ট। পারপেন্ডিকুলার ড্র করে দাও। তাহলে এই যে সীমাবদ্ধ অঞ্চলটা, x = 3 পয়েন্ট, x = 5 পয়েন্ট, এক্স অক্ষ এবং এই সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, ডেফিনেটলি এটা। তাহলে y = 2/3x এই লাইনটা, এক্স অক্ষ বলতে এটা, x = 3 পয়েন্ট বলতে এটা, এই পয়েন্ট থেকে এখানে পারপেন্ডিকুলার করলাম, 5 পয়েন্ট বলতে এটা, এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম ওই সরলরেখা। এই যে সীমাবদ্ধ অঞ্চলটা হলো, এই অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে ওই নির্ণয় অঞ্চলের ক্ষেত্রফল এবার সরাসরি লিখব, অতএব নির্ণয় অংশের ক্ষেত্রফল সমান
তাহলে অতএব নিম্ন অংশের ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন কি এ টু বি, এ বলতে কত, ফর্মুলা কি ছিল আমাদের, ফর্মুলা এটাই ছিল আমাদের যে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, এটা ফর্মুলা ছিল, ডেফিনেটলি মনে আছে আমাদের। ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, এ বলতে পয়েন্ট দুটো, যে পয়েন্ট দুটো থেকে টানা হয়েছে একটা এক্সের, একটা যদি এক্স অক্ষ বরাবর হয়, অর্থাৎ ক্ষেত্রফল যদি এক্স অক্ষকে সাহায্য করি, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, এ বলতে লোয়ার লিমিট, বি বলতে আপার লিমিট, ওয়াই ডিএক্স, ওয়াই বলতে অপেক্ষক থাকবে, এটা ফর্মুলা বলেছিলাম। তাহলে এখানে এ বলতে 3, বি বলতে 5, তাহলে ইন্টিগ্রেশন 3 to 5 ওয়াই ডিএক্স, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 2 3x, এই যে ওয়াই, ওয়াই বলতে কত, ওয়াই বলতে অপেক্ষক থেকে আসবে, যে সরলরেখা চিত্র থেকে সেই চিত্র থেকে আসবে, তাহলে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে আমার 2 3x। এটা তাহলে ইন্টিগ্রেশন 3 to 5 2 3x ইন্টু ডিএক্স এত বর্গ একক, ঠিক আছে। এবার টোটালটা মড দিয়ে দেবে, দিতেও পারো নাও পারো, যখন লাস্ট লিখে যাবে সেটা যদি নেগেটিভ আসে পজিটিভ লিখে নেবে, ঠিক আছে। তাহলে 3 to 5 2 3x ইন্টু ডিএক্স, এবার এটা ইন্টিগ্রেশন করলে যেটা রেজাল্ট আসবে সেটাই তোমার উত্তর হয়ে যাবে। এই ইন্টিগ্রেশনটা করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে। দুয়ের 3 ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 তার 3 to 5, এটা ইন্টিগ্রেশন হয়ে গেল, ঠিক আছে। এক্স স্কোয়ার বাই 2 তার 3 to 5 দিয়ে এবার এটা লিমিট তুমি বসাবে, লিমিট বসালে যেটা আলটিমেটলি তোমার আসবে সেটা হচ্ছে 16/3 বেড়ে গেল। তাহলে এই যে আবদ্ধ অংশটা, এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে তোমার 16/3 বর্গ একক। 16/3 বর্গ অপশন ডিতে রয়েছে, এবার লাস্ট অপশন 16/3 বর্গ একক, তাহলে এটা ডি উত্তর হয়ে গেল, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো একটা একটা করে ফিগার আঁকবে এবং করবে।